কাহিনী মহল অরিজিনালস বাংলা সাহিত্যের সেরা গল্পের সম্ভার নিয়ে সৃষ্ট আমাদের এই বিশেষ প্রতিবেদন। তাহলে শুনতে থাকুন আজকের কাহিনী। লোকে বলে পদ্মা নদী ভয়ঙ্করী, কিন্তু নদীর ভয়ঙ্করী রূপ যে কত ভয়ঙ্কর হতে পারে তা জীবনে একবার মাত্র প্রত্যক্ষ করেছিলাম মেঘনার বুকে। দেখতে মেঘনা কালো কোলে, গ্রাম্য মেয়ের মতোই শান্ত শিষ্ট, নামটিও তেমনি মিষ্টি। কিন্তু মেঘ দেখলে আর রক্ষে নেই, উদ্দাম উল্লাসে একেবারে পাগলি হয়ে ওঠে। তাই বুঝি তার নাম মেঘনা। যে গল্প আজ আপনাদের শোনাতে বসেছি, মেঘনার এই পরিচয়টুকু তার ভূমিকা। জীবনে এমন এক আধটা সত্য ঘটনা ঘটে যা গল্পের চেয়েও অদ্ভুত, কিন্তু যা কদাচিৎ ঘটে তা নিয়েই তো গল্প তৈরি হয়। ব্যাপারটা ঘটেছিল বছর 25 আগে। ইতিহাসের কাহিনী তো আমরা বইয়ের পাতায় অনেক দেখেছি, কিন্তু ইতিহাসের কাহিনী যদি আমাদের চোখের সামনে ফুটে ওঠে, অতীতের এক অভিশপ্ত কাহিনী শোনার সাথে সাথে আপনারা দেখতে পাবেন ভালোবাসার করুণ পরিণতির দৃশ্য। কাহিনী মহল অরিজিনালসের আজকের বিশেষ নিবেদন প্রণব রায় রচিত এক অসমাপ্ত প্রেমের কাহিনী, পাশানগর। প্রণব রায় মহাশয়ের মূল পরিচিতি আমাদের কাছে একজন গীতিকার রূপে, কিন্তু সঙ্গীত জগতে তাঁর অবদানের পাশাপাশি বাংলা সাহিত্যে তিনি সৃষ্টি করেছেন অনেক অসামান্য রোমাঞ্চকর কাহিনী ও উপন্যাস। আমরা তাঁর প্রতি চিরকৃতজ্ঞ এই অমূল সৃষ্টিগুলি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই লেখক পুত্র শ্রী প্রদীপ্ত রায় মহাশয়কে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। গল্পের প্রধান চরিত্রে শঙ্কর, বিক্রমজিৎ, কঙ্কনা ও দর্পনারায়ণ। তাহলে শুরু করা যাক আজকের বিশেষ নিবেদন প্রণব রায় রচিত পাশানগর। আমরা তখন কলেজ জীবনে ইস্তফা দিয়ে রাজনীতি করছি, অর্থাৎ শেলি কেটসের বদলে নজরুলের অগ্নিবীণা পড়ি আর আগ্নেয়াস্ত্র অভ্যেস করি। সারা বাংলার ঝোপে ঝাড়ে তখন হিংসার নেকড়ে বাঘ ওত পেতে আছে বিদেশি রাজশক্তির টুঁটি লক্ষ্য করে। দলের অধিনায়কের কাছ থেকে আমাদের প্রতি নির্দেশ এলো এক জোড়া পিস্তল অমুক জায়গায় পৌঁছে দিতে। ট্রেনে পুলিশের ফেউ পিছনে লাগতে আঘাটায় নেমে পড়তে হলো। তখন সন্ধে হয়ে গেছে। রেল লাইনের দুপাশে কাসার বনে অসংখ্য জোনাকি জ্বলছে। অগ্নিযুগের ছেলে আমরা, ভয় বলে বস্তুটার সঙ্গে পরিচয় ছিল না। হাঁটতে শুরু করলাম কাসার বনের মধ্যে দিয়ে। মাইল খানেক দূরে লোকালয় পাওয়া গেল। জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম আমাদের গন্তব্যস্থল এখান থেকে প্রায় 32 মাইল দূরে। হাঁটা পথে ভোরের আগে পৌঁছনো অসম্ভব। নদী পথে বরং চেষ্টা করে দেখা যেতে পারে। নদী মানে মেঘনা নদী, আধ মাইলটাক দূরে। কিন্তু বিপদ হলো এই যে কোনো নৌকা ছাড়তে চায় না। বলে, মেঘনা বড় বদরাগী, চৈত্র মাসের শেষ, দেওয়া ডাকলে আর রক্ষে থাকবে না। শেষে ডাবল ভাড়া কবুল করে বুড়ো মাঝি গফুরকে রাজি করানো গেল। আমার গল্প এখান থেকেই শুরু, এবং মূল গল্পের মধ্যে রাজনীতির গন্ধ আর কোথাও নেই। দুজনে নৌকোয় উঠলাম। দুজন মানে সোমনাথ আর আমি। বুড়ো গফুর বলল, ঘাবড়াবেন না কর্তা,
স্রোতের খুব টান, গাজীর নাম করে তত্তরিয়ে চলে যাব। গাজীর নাম করে বুড়ো গফুর নৌকা দিল খুলে, কিন্তু আমাদের পার করতে গাজী বোধহয় রাজি ছিলেন না। তাই মিনিট 15-20 মধ্যেই আকাশের দৃশ্যপট গেল বদলে। দেখতে দেখতে পশ্চিম আকাশের প্রান্ত থেকে পুঞ্জ পুঞ্জ কালো মেঘ কালো বুনো ঘোড়ার কেশরের মতো ফুলে ফুলে উঠতে লাগলো। বাতাসে কোন অদৃশ্য সাপুরিয়া যেন তার তুবড়িবাণীর সংকেত শুরু করে দিলে। আর যেই সাপ খেলানোর সংকেত শুনতে শেষে মেঘনা নদী নাগকন্যার মতোই লক্ষ ফনা তুলে দুলে দুলে নাচতে শুরু করলো। যদিও তখন নিসর্গের এই অপরূপ রূপ উপভোগ করবার মতো মনের অবস্থা আমাদের ছিল না, তবুও সেই ছবিটা বোধ করি এ জীবনে ভুলে যাবার নয়। মনে হলো এলোকেশী রাত্রি যেন দিগবসনা মহাকালীর রূপ ধরে প্রলয়ঙ্করী হয়ে উঠেছে। আর অন্ধকার কি বলে বর্ণনা করব জানি না। বিরাট, অতি বিরাট একটা দোয়াত উল্টে ফেলে দিয়ে কে যেন আকাশ নদী দিকবিদিক ভূষো কালি লেপে একাকার করে দিয়েছে। সে অন্ধকারের আবর্তে আমাদের সত্তাও যেন ডুবে গেছে। পার্থিব জীবনে যে এরকম ঘটনা ঘটতে পারে ধারণাই করতে পারিনি। এই যদি ঝড় হয়, তবে ঝড় বলে আগে যা দেখেছি সেগুলো যেন সিনেমা ভিডিওতে তোলা ঝড়ের দৃশ্য। বাতাসের বুক চাপড়ানো কান্না ভেদ করে গফুর মাঝির চিৎকার শোনা গেল, হুঁশিয়ার, হুঁশিয়ার। কিন্তু হুঁশিয়ার হবার আগেই আমাদের নৌকোটি বনবন করে বার কয়েক পাক খেয়ে শোঁ করে একদিকে এগিয়ে গেল। হাঁপাতে হাঁপাতে গফুর বলে উঠল, বদর, বদর। বুঝলাম গফুর পাকা মাঝি। জমের দক্ষিণ দুয়ারে পৌঁছেও সে আমাদের চৌকাঠ পার হতে দেয়নি। অর্থাৎ মেঘনার চোরা ঘূর্ণির মুখে পড়েও সে নৌকা ফিরিয়েছে। বললাম, নৌকা লাগাও গফুর, নৌকা লাগাও গফুর, যেমন করে পারো নৌকা লাগাও। লাগাবো কোথায় কর্তা, আন্ধারে যে নজর সামাল। সঙ্গে সঙ্গে একটা ঢেউয়ের ঘায়ে নৌকোটা দুলে উঠল। আঘাটাতেই নৌকা ভেড়াও গফুর, আর দেরি নয়, আঘাটাতে নৌকা ভেড়াও গফুর। ওই শুনুন। লক্ষ্য করে শুনতেই ঝড়ের হাহাকার ছাপিয়ে কানে এলো ঝপাত ঝপাত শব্দ। বুঝলাম নদীর পাড় ভাঙছে। গফুর বললে, পাড়ের কাছে গেলে দেখতে হবে না, একেবারে ঠান্ডা করব। এক লহমার জন্য শরীরের রক্তস্রোত যেন বন্ধ হয়ে গেল। সেই দিন সেই ঝোড়ো আকাশের তলায় খ্যাপা নদীর বুকে আর সেই ভয়ঙ্কর গহন অন্ধকারের মাঝে দাঁড়িয়ে মনে হলো মৃত্যুকে প্রত্যক্ষ করেছি। আগ্নেয়াস্ত্রের মুখে অথবা ফাঁসির মঞ্চে শহীদের মৃত্যু এ নয়। এ মৃত্যু অন্ধ নিয়তির নিষ্ঠুর খড়গের নিচে বিনা প্রতিবাদে গরু ছাগলের মতো ঘাড় পেতে দেওয়া। কিন্তু রাখে হরি, মারে কে? আর মরলে এই গল্প লিখতই বাকি। এতক্ষণ ঝড় চলছিল, এবার দেখতে দেখতে বিপদাসন্ন সন্তানের মায়ের অশ্রু ধারার মতো বড় বড় ফোঁটায় নেমে এলো বৃষ্টি। আর আকাশের আঙিনায় সেই মায়েরই বিদ্যুৎ প্রদীপ ক্ষণে ক্ষণে জ্বলে উঠেই নিভে যেতে লাগলো। হঠাৎ সোমনাথ চিৎকার করে উঠল, ওই যে গফুর, ওই যে ঘাট। বিদ্যুতের চকিত আলোয় আমরা সবাই দেখতে পেলাম নৌকোর থেকে 100-5 গজ তফাতে ঘাট না হলেও ঘাটের মতো একটা কিছু তারের জঙ্গল থেকে গড়িয়ে নদী গর্ভে নেমে এসেছে। শুধু তাই নয়, সেই সোপান শ্রেণীর ভগ্নাবশেষের ঠিক ওপরেই বিশাল এক প্রাসাদের ধ্বংসস্তূপ জঙ্গলের ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছিল। বললাম, কোষে হাল ধরো গফুর, আমরা দাঁড় বাইছি, চলো ওই ঘাটে চলো। কিন্তু আশ্চর্য, লম্বা চওড়া অত বড় জোয়ান লোকটা হাল ছেড়ে দিয়ে 2 হাতে চোখ ঢেকে কাঁপতে কাঁপতে পাটাতনের উপর বসে পড়ল। প্রশ্ন করলাম, কি হলো গফুর, কি হলো? ভাঙা ভাঙা গলায় গফুর বলে উঠল, হায় আল্লাহ, ও যে পাশানগরের ঘাট, ওখানে আমার বাপেও যেতে পারবে না কর্তা।
কেন? কারণটা কি? ডাইনির হাতে জান দেবে কে কর্তা? বিড়বিড় করে গফুর বোধ করি গাজীর নামই জপ করতে লাগলো। সামনে কুল পেয়ে অকুলে থাকতে আমরা তখন রাজি নই। বললাম, নদীর বুকে থাকলেও তো তুমি মরবে গফুর। তবু ডাইনির হাতে পেরান দিতে পারবো না। বাজে কথা রাখো গফুর, ডবল কিরায়া পাবে, চলো। লাখ আশরাফি দিলেও হবে না কর্তা। লুকিয়ে আনা রিভলভার এবারে কাজে দিল। গফুরের বুক লক্ষ্য করে প্রশ্ন করলাম, ডাইনি না পিস্তল, কোনটা তোমার পছন্দ গফুর? বিবর্ণ মুখে গফুর শুধু একবার বললে, হায় আল্লাহ। তারপর হালটা ধরে নৌকোর মুখ ঘুরিয়ে দিল সেই মায়া রহস্য ঘেরা ইতিহাস হারানো অতীতের সাক্ষী পাশানগরের ঘাটের দিকে। এই তাহলে পাশানগরের ঘাট। ঘাটই ছিল এক সময়, বড় বড় শ্বেত পাথরের খণ্ড দিয়ে বাঁধানো দীর্ঘ প্রশস্ত ঘাট। কিন্তু এখন ঘাটের অর্ধেক সিঁড়ি নদীগর্ভে ধসে গিয়েছে। জোড় খুলে গেছে শ্বেত পাথরের, ফাঁকে ফাঁকে গজিয়েছে আগাছা, মাঝে মাঝে জমেছে শ্যাওলা। নৌকো থেকে তিনজনের মধ্যে আমরা দুজনে নামলাম। নামল না শুধু বুড়ো গফুর। অনেক বোঝালাম, কিন্তু ডাইনির হাতে প্রাণ দিতে সে কিছুতেই রাজি নয়। আমাদের দিকে চেয়ে ভাঙা ভাঙা গলায় সে শুধু বলল, আদাব, আল্লাহ তোমাদের রহম করুন কর্তা। তারপর খরস্রোতের মুখে তার নৌকো তীরের মতো ছুটে অদৃশ্য হয়ে গেল। গফুর মাঝির সঙ্গে সেই আমাদের শেষ দেখা। ডাকিনীর হাত থেকে আত্মরক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত সে ঝড়ের রাতে অন্ধ নিয়তির হাতেই নিজেকে সঁপে দিল কিনা কে জানে। চার ব্যাটারি টর্চের আলোয় সাবধানে পা ফেলে ফেলে ঘাট বেয়ে উঠলাম দুজনে। ঘাটের মাথায় প্রকাণ্ড লম্বা চাতাল জংলা গাছের ভিড়ের মধ্যে হারিয়ে গেছে। জঙ্গল ঠেলে টর্চের আলোয় খানিকটা এগোতেই যেখানে এসে পড়লাম সেটা বিরাট একটা প্রাসাদের লোহার পাত আঁটা ভারী কাঠের খিড়কির দরজা মনে হলো। বাবা, এই পাল্লা দুটো তো জন্মের মতো বন্ধ, বহু আঘাতেও টলছে না পর্যন্ত। খিড়কির দরজা যখন আছে তখন কোথাও না কোথাও সিংহ দরজাও থাকবে নিশ্চয়ই। টর্চ ধরে সেই বিরাট প্রাসাদ প্রদক্ষিণ শুরু করি আয়। সোমনাথের কথা মতো আন্দাজ 1.25 মাইলটা ঘোরবার পর সিংহ দরজা পাওয়া গেল। প্রাসাদের উপযুক্ত সিংহ দরজাই বটে, প্রায় 2 তলা সমান উঁচু, তার উপরে নহবতখানা। দেখেছ সোমনাথ, একদিন হয়তো ওই সিংহ দরজা উদ্ধত স্পর্ধায় আকাশকে হাতছানি দিত। ভগ্নচূড়া এই নহবতখানা থেকে প্রহরে প্রহরে বাজত রাগ রাগিনীর আলাপ। রাত্রি শেষে ঢোরি, প্রহরে মুলতান, গোধূলিতে পুরবী, মধ্যরাত্রে বেহাগ বা দরবারি। সিংহ দরজার নিচেই বড় বড় লোহার গুলি মারা বিশাল কাঠের পাল্লা। দুটোর একটা এখন ধরাশায়ী হয়েছে, আর একটা জীর্ণ কবজায় ভর করে ধরাশায়ী হবার অপেক্ষায় রয়েছে। ভেতরে ঢুকলাম। সম্মুখ দিকটা বোধ করি কাছারি সেরেস্তা ছিল। অতি পুরাতন পাতলা ইটের স্তূপ দেখে এখন আর বুঝবার উপায় নেই। মাঝখান দিয়ে শ্বেত পাথরে বাঁধানো অন্দরে যাবার চওড়া চলন পথ। সেই পথ দিয়ে আমরা এসে পড়লাম মস্ত বড় একটা চত্বরে, কোমর অব্দি উঁচু জংলি ঘাসে ভরা। ওফ, এতক্ষণে বুঝলাম জায়গাটার নাম পাশানগর কেন। কি বুঝলি? দেখো সোমনাথ, সমচতুষ্কোণ এই চত্বরের চারিদিকে 4টে লম্বা মহল ঠিক পাশার ছকের অনুকরণে তৈরি। হয়তো সেই কারণেই এর নাম পাশানগর, অথবা জায়গাটার নাম পাশানগর বলেই হয়তো এই 4 মহলা প্রাসাদ এই পাশার ছকের অনুকরণে তৈরি। কি বলো? এই বলে আমরা আবার টর্চ নিয়ে চারিদিকটা দেখতে লাগলাম। 4টি মহলের 3টিকেই
এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিছু বলা যায় না। শুধু যে মহলটি প্রাসাদের পিছনের দিকে একেবারে মেঘনার ওপরে গিয়ে শেষ হয়েছে, একমাত্র সেই মহলটি কেমন করে জানি না মহাকালের আঘাত উপেক্ষা করেও এখনো অক্ষত দাঁড়িয়ে আছে। এমনকি দোতলায় শ্বেতপাথরের বারান্দায় রেলিং পর্যন্ত এতটুকু চিড় খায়নি। চেয়ে দেখে সোমনাথ বলল, ভগবান নাম এনে উপায় নেই দেখছি। আর একটু ভেতরে যাই। হ্যাঁ চলো। মেঘনার তীরে বাঘের বাসা নেই ঠিকই, তবুও একতলার অন্ধকার ঘরগুলোই উদ্বাস্তু অজগরের বাসা হওয়াও বিচিত্র নয়। সামনেই চওড়া সিঁড়ি উঠে গেছে দোতলায়। সিঁড়ির মাথায় চওড়া বারান্দা দুই পাশে চলে গেছে। দুপাশে দুটো দুটো চারটে কামরা তালাবন্ধ। ওর মাঝখানের বড় ঘরটার দরজা হাট করে খোলা। ঘরটা রীতিমতো বড়। মেঝে বহু পুরাতন শতচ্ছিন্ন একখানা কার্পেট বিছানো। এক পাশে প্রকাণ্ড একখানা পালঙ্ক এখনো অটুট অবস্থায় রয়েছে। পুরো গদির উপর ধুলোয় মলিন একখানা জাজিম পাতা। ঘরের মাঝখানে শ্বেতপাথরের গোল টেবিল। এক কোণে কারুকার্য করা ভারী দেরাজ। এককালে হয়তো মেহগনি কাঠের ছিল, এখন দেখে বোঝবার উপায় নেই। বড় চির ধরা আরশিখানা সদ্য বিধবার হৃদয়ের মতোই চৌচির হয়ে ফাটা। চারপাশে চোখ বুলিয়ে সোমনাথ বলে উঠল, বাহ 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 বাহ, এ তো রাজকীয় ব্যাপার দেখছি রে। দিব্যি সাজানো ঘর, গদিয়াটা পালঙ্ক, খোঁজ করলে তো গাওয়া ঘিয়ের পোলা ও মাংস মিলে যেতে পারে। হ্যাঁ, তা যদি মিলে যায় তাহলে এই পাশানগরের ডাইনিরা অতিশয় অতিথি বৎসলা, এ কথা স্বীকার করতেই হবে। হাজার হোক বাংলাদেশের ডাইনি তো। তোর সব রসিকতা এখন মোটেই ভালো লাগছে না শঙ্কর। পালঙ্কটা ঝেড়ে ঝুড়ে বরং শোয়ার বন্দোবস্ত করা যাক। কাঁধের কিটব্যাগটা নামিয়ে রেখে বললাম, তার আগে দু একখানা শুকনো কাপড় মেলে কিনা দেখা যাক। ঝড় বৃষ্টিতে একেবারে আলু ভাতে হয়ে গেছি ভায়া। কিট ব্যাগের ভেতর থেকে খানকতক শুকনো কাপড় বেরোলো। আর বেরোলো বড় একটা মোমবাতি আর বিস্কুটের বাক্স। সোমনাথের হাতে বাক্সটা দিয়ে বললাম, এই তো পোলাও মাংস সবে চড়েছে, আপাতত এগুলোই চিবিয়ে তোমার পিত্ত রক্ষা করো। বাইরে তখন ঝড় বৃষ্টি আর বিদ্যুৎ সমানে চলেছে। ঝড়ের গোঙানির সঙ্গে মেঘনার খলখল অট্টহাসি শোনা যায়। জানলাগুলো বেশ করে এঁটে দিয়ে শ্বেতপাথরের গোল টেবিলটার উপরে মোমবাতিটাকে জ্বালিয়ে দিলাম। তারপর সঙ্গীকে বললাম, তুমি শুয়ে পড়ো, আমি রইলাম জেগে। সোমনাথ হাত ঘড়িটা দেখে বললে, রাত বেশি হয়নি, একটা নাগাদ আমাকে তুলে দিস। হ্যাঁ, আমি জাগবখন। সোমনাথ ঘুমিয়ে পড়ল। একে সারাদিনের পথের ক্লান্তি, তার উপর প্রকৃতির এই দুর্যোগে বিপর্যস্ত। ঘুমে ডুবে যেতে ওর দেরি হলো না। একা বসে আমারও দু চোখের পাতা ভারী হয়ে আসছিল। চোখ থেকে ঘুম তাড়ানোর জন্য পায়চারি শুরু করে দিলাম। ঘরময় ঘুরতে ঘুরতে মেঝের কার্পেটের উপর একটা অদ্ভুত বস্তু নজরে পড়ল। হাতে করে কুড়িয়ে নিলাম। দু টুকরো হয়ে ভাঙা মেয়েদের হাতের একগাছা শাঁখা। দেরাজের উপরেও আর একটি বিচিত্র জিনিস চোখে পড়ল। কারুকার্য করা একটি রূপার শূন্য সিঁদুর কৌটা। একদা এই শঙ্খ যার কোমল করকমলে শোভা পেত, রূপোর ওই সিঁদুর কৌটো একদা যে সীমন্তিনীর সিঁথি অনুরাগে রাঙিয়ে তুলত, ইতিহাসের পাতায় তার নাম লেখা নেই। কিন্তু আজকের এই অদ্ভুত ঘটনাচক্রে আমি তাকে দেখেছি। দেরাজের ঠিক ওপরেই পরমা সুন্দরী এক তরুণীর একখানা বড় তৈলচিত্র বাঁকা হয়ে ঝুলছে। এই শাখা, এই সিঁদুর কৌটোর অধিকারিণী ছিল হয়তো ওই মেয়েটি। কল্পনাপ্রবণ মানুষ আমি নই, তবু এই হানাবাড়ির ঘরে আজকের ওই মায়াময়ী নিশীথ রাত্রি আমার উপর হয়তো প্রভাব বিস্তার করেছে। ছবি কি জ্যান্ত হয়?
মনে হলো ওই ঘন কালো আঁকা চোখ দুটি কি এক বেদনায় টলমল করে উঠছে। পদ্মকোরকের মতো ঠোঁট দুটি কেঁপে কেঁপে উঠছে থরথর করে। কত দিন, কত মাস, কত বর্ষের অসহ্য নীরবতার পর ও আজ যেন কিছু বলতে চায়। কি সে কথা? সে কি এই জনহীন প্রেতপুরী পাশানগরেরই রহস্য কাহিনী? জীবন বসন্তের কত স্বপ্ন, ফুলগুর মতো গোপন কত বেদনা, মুকুলিত যৌবনের কত আশা, ভগ্ন হৃদয়ের কত দীর্ঘশ্বাস। ইতিহাস যা অবজ্ঞা করে ভুলে গেছে, ও কি তারই কাহিনী আজ আমায় শোনাতে চায়? ছবির সামনে দাঁড়িয়ে আত্মবিস্মৃতের মতো বললাম, বলো, কি তুমি বলতে চাও আজ? বলো না। এই দুর্যোগ মাথায় নিয়ে মেঘনা পার হয়ে আমি যে তোমারই কথা শুনবার জন্য আজ এসেছি। বলো। জল ভরা মেঘের মতোই টলমল করে উঠল ছবির আয়ত চোখ দুটি। স্ফুরিত হয়ে উঠল পাতলা অধরষ্ঠ। সমস্ত দেহ মন আমার কান পেতে রইল। বলবে, এবার সে বলবে। ঠিক সেই মুহূর্তে এই ভগ্ন প্রাসাদের কক্ষ থেকে বিকট স্বরে ডেকে উঠল একটা তক্ষক। বুক চাপড়ানোর মতো আওয়াজ করে খুলে গেল একটা জানলা। আর মর্মভেদী দীর্ঘশ্বাসের মতো হুহু করে ঢুকে এলো ঝোড়ো হাওয়া। সেই হাওয়ায় সজোরে দুলে উঠল দেওয়ালের ছবিখানা, আর চকিতে নিভে গেল মোমবাতির শিখা। অন্ধকারে হতচেতন হয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না। হয়তো মনে হলো আমার আশেপাশে সেই জমাট অন্ধকার রাশি রাশি কুয়াশার মতো গলে গলে পাতলা হয়ে যাচ্ছে, আর সেই সঙ্গে সিনেমার ডিজলভের মতো এক দৃশ্য মুছে গিয়ে আর একটি দৃশ্য ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। দেখলাম সেই ঘর চমৎকার করে সাজানো। সেই দেরাজটা ঝকঝক করছে, তার উপরে মিনে করা প্রকাণ্ড একটা রূপোর ফুলদানিতে এক রাশ চন্দ্রমল্লিকার সমারোহ। একটি ফুলদানি উজ্জ্বল আরশির সামনে স্থিত হয়েছে। পালঙ্কের উপর বিচিত্র নকশা করা একটা রেশমি জাজিম বিছানো। তারই উপর বসে পালঙ্কের বাজুতে একখানা বড় ছবি হেলান দিয়ে রেখে প্রিয়দর্শন এক যুবক এক মনে ছবি আঁকছে আর গুনগুন করে গাইছে চেনা গানের সুর। তার সামনে লম্বা দাঁড়া সমাধানে বড় বড় তিনটে মোমবাতি জ্বলছে। পাশে হাতের কাছে সেই শ্বেত পাথরের গোলাকার টেবিলের উপর নানা রঙের পাত্র আর একগোছা তুলি। সেই ছবি একটু আগে দেরাজের ভাঙা আরশির ঠিক উপরে বাঁকা করে ঝোলানো যে তৈলচিত্র দেখেছিলাম, সেইখানাই তরুণ বয়সী সেই ছেলেটি ছবিখানির উপর একবার করে তুলির টান দেয় আর ঘাড় ঘুরিয়ে ফিরিয়ে দেখে। স্বপ্নময় ওই চোখে শিল্পীর তন্ময়তা। কিন্তু শুধুই কি তাই? প্রেমের মদিরতাও কি তার সঙ্গে মিশে নেই? কে এই যুবক? কার ছবি সে আঁকছে? এ কার বাড়ি? সময়ের উজান স্রোত বেয়ে অতীতের কোন ঘাটে এসে ঠেকেছি কিছুই জানি না। শুধু মনে হলো কোনো অদৃশ্য জাদুকর
চোখের সামনে যেন ইন্দ্রজাল সৃষ্টি করেছে। ঘরের পেছন দিকে বারান্দার খিলানের ফাঁকে সপ্তমীর চাঁদ হেলে পড়েছে। দেউড়ির পেটা ঘড়িতে 3টে বাজল। হঠাৎ ঘরের বাইরে চলন পথে কার যেন লঘু পায়ের আওয়াজ পেলাম। পর মুহূর্তেই এক ঝলক হাওয়ার মতো যে এসে ঘরে ঢুকল, তার দিকে তাকিয়ে আমার বিস্ময়ের আর অন্ত রইল না। ছবি কোনটা? পালঙ্কের বাজুতে হেলান দিয়ে রাখা ওই মূর্তি, না মেঝের উপর দাঁড়ানো স্খলিত বিদ্যুৎ লতার মতো এই মূর্তিটি? দুই মূর্তি হুবহু এক। যুবকের হাত থেকে তুলি খসে পড়ল। মুখ দিয়ে শুধু বেরোলো, কঙ্কনা, তুমি? মুখের উপর থেকে মেয়েটি পাতলা নীলাম্বর ওড়নাখানা সরিয়ে শান্ত গলায় বললে, চিনতে ভুল হচ্ছে? না, ভুল হয়নি। ভেবেছিলাম তুমি আর কোনোদিনই আসবো না, এই তো। মুক্তার মতো দাঁত দিয়ে মেয়েটি তার রক্তাক্ত অধর একবার চেপে ধরল। তারপর বললে, পুরুষেরা এমনই ভাবে, তবু আমাকে আসতে হলো। কিন্তু এত রাত্রে? ঘরের মাঝখান থেকে মেয়েটি এগিয়ে এলো শ্বেত পাথরের টেবিলটার কাছে। কথা বলতে গিয়ে আবেগে তার গলা কেঁপে উঠল। লুকিয়ে এসেছি, না এসে আমার উপায় ছিল না বিক্রম। পালঙ্ক থেকে নেমে বিক্রম মেয়েটির পাশে গিয়ে দাঁড়ালো। তার দিকে ঈষৎ ঝুঁকে বললে, কেন কেন কঙ্কনা, কি হয়েছে? শুধু একটা খবর তোমায় জানাতে এলাম। কাল গোধূলি লগ্নে আমার বিয়ে। বিয়ে? কার সঙ্গে? রায়পুরের জমিদারের ঘরে। বিক্রমের ঝুঁকে পড়া দেহটা হঠাৎ সোজা হয়ে গেল। এক দৃষ্টে তাকিয়ে রইল কঙ্কনার দিকে, যেন সে কঙ্কনার মধ্যে বহু দূরে আর কাউকে দেখছে। এ কোন নাটকের কোন দৃশ্যে আমি এসে পড়েছি কে জানে। কোন অঙ্কে শুরু হয়েছিল, কোন অঙ্কে শেষ হবে তাও জানি না। কিন্তু নাটকের নায়ক নায়িকা তারাও কি আমাকে দেখতে পাচ্ছে না? আশ্চর্য। স্তব্ধতা ভেঙে কঙ্কনা বলে উঠল, চুপ করে আছো কেন? কি বলবো বলো? কিছুই বলবার নেই তোমার? আস্তে আস্তে বিক্রম বারান্দার খিলানের দিকে মুখ ফিরিয়ে নিল, যেন সপ্তমীর চাঁদ দিগন্ত সীমায় একেবারে হেলে পড়েছে। তারপর মৃদু গলায় বললে, রায়পুরের ঘরে গিয়ে আমাকে ভুলে যেতে চেষ্টা করো। কঙ্কনার সারা দেহ একবার কেঁপে উঠল। রুদ্ধ আবেগে বলে উঠল, এই কথাই যদি বলবে তবে তখন বলনি কেন, যখন আমি 7 বছরের বালিকা ছিলাম, যেদিন দোল পূর্ণিমার রাত্রে মেঘনার ঘাটে দাঁড়িয়ে আমার সিঁথিতে আবির দিয়েছিলে? সমাধানের দিকে পিছন ফিরে কঙ্কনা ঘুরে দাঁড়াল। তবু মনে হলো তার দুটি গালে যেন অভ্রের গুঁড়ো চিকচিক করছে। নিঃশব্দে টেবিলের পাশ দিয়ে বিক্রম গিয়ে দাঁড়ালো দেরাজের কাছে। তারপর ফুলদানি থেকে একটি চন্দ্রমল্লিকা তুলে নিয়ে তার পাপড়িগুলি ছিঁড়তে ছিঁড়তে বলতে লাগলো, সেদিন এদিন ছিল না কঙ্কনা, সেদিন তুমি ছিলে আমার বাগদত্তা। কিন্তু সময়ের চাকা গেল ঘুরে। মেঘনার একটি চর নিয়ে রূপনগরের জমিদার তোমার বাবা দর্পনারায়ণ চৌধুরীর সঙ্গে পাশানগরের জমিদার আমার বাবা ইন্দ্রজিৎ রাওয়ের লাগলো বিরোধ। চলল সেই বিরোধের জের। কত দাঙ্গা, কত খুন, কত মামলা। 10 বছর পর মেঘনা সেই চর গেল ভেসে। আমার বাবারও মৃত্যু হলো। তবু পুরাতন শত্রুতার দাগ তোমার বাবার বুক থেকে আজও 1-8 বছর নয়, 10 বছর ধরে মুছল না। ছিন্ন ফুলের পাপড়িগুলো ঘরময় ছড়িয়ে ফেলে বিক্রম আবার বলতে লাগলো, একদিন তোমার বাবা আর আমার বাবা ছিলেন পরম বন্ধু।
পরম বন্ধু যখন পরম শত্রু হতে পারে, তখন বাগদত্তার বন্ধু যে পরের ঘরণী হয়ে যাবে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই কঙ্কনা, কিছুই নেই আশ্চর্য হওয়ার। অস্থিরভাবে কঙ্কনা বলে উঠল, তবু এ বিয়ে তোমাকে বন্ধ করতেই হবে বিক্রম। কিন্তু কেমন করে তা সম্ভব? জমিদার দর্পনারায়ণ চৌধুরী শত্রুপক্ষের ছেলের হাতে মেয়ে দেবেন না, একথা তুমি তো ভালো করেই জানো কঙ্কনা। তা জানি, কিন্তু তোমার কিছুই কি করবার নেই? যা আছে তা আমি করতে পারবো না কঙ্কনা। ইন্দ্রজিতের সন্তান শত্রুর কাছে কখনো হাত পাতে না। আমি বলি কি, নিয়তিকে মেনে নিয়ে রায়পুরের পথেই পা বাড়ানো তোমার পক্ষে ভালো। আর তুমি? যেন স্বপ্নে কথা কইছে। এমনিভাবে বিক্রম বললে, আমারও দিন কেটে যাবে নতুন করে তোমার ছবি এঁকে, আর পুরনো স্মৃতি নিয়ে খেলা করে। কয়েক মুহূর্ত চুপ করে থেকে কঙ্কনা বলে উঠল, আচ্ছা বিক্রম, শুনেছি তোমার পূর্বপুরুষেরা নারী বিলাসী ছিলেন। সুন্দরী স্ত্রীলোক দেখলেই তারা জোর করে ধরে রাখতেন। বিক্রমের ভ্রু কুঞ্চিত হলো। আমিও শুনেছি, কিন্তু একথা কেন? এক ঝটকায় ঘুরে দাঁড়ালো কঙ্কনা। তার বুকের আঁচল শিথিল হয়ে খসে পড়ল। সমাধানের পরিপূর্ণ আলো পড়ল তার চোখে, তার মুখে, তার তরঙ্গায়িত বুকে। আয়ত চোখে মদালস কটাক্ষহীনে লতার মতো লীলায়িত বাহু মেলে বিক্রমের দিকে এগিয়ে যেতে যেতে মধুর কণ্ঠে বলতে লাগলো, আমিও তো সুন্দরী বিক্রম। লোকে বলে মেঘনার এপারে আমার রূপের আর জুড়ি নেই। আর তুমিও তো সেই পাশানগরের পূর্বপুরুষদের বংশধর। আমায় তুমি ধরে রাখতে পারো না বিক্রম? পারো না আটকে রাখতে? মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়ে গেল বিক্রম। কামনার ইঙ্গিতে দুই চোখ তার উঠল ঝলসে। হয়তো পলকের জন্য শিরায় শিরায় চঞ্চল হয়ে উঠল তারই পূর্বপুরুষের রক্ত। আর এক মুহূর্ত পরে কি ঘটত কে জানে। একগুচ্ছ সদ্য ফোটা রজনীগন্ধার ঝড়ের আঘাতে হয়তো ছিন্ন ভিন্ন হয়ে যেত। এক স্তবক আঙুর কামনার নিষ্পেষণে দলিত মথিত হয়ে হয়ে উঠত একমাত্র সুরা। কিন্তু দেখলাম ধীরে ধীরে বিক্রমের ভঙ্গি সহজ হয়ে এলো। ক্ষীণ হেসে এসে বলল, ধরে রাখতে তোমাকে পারতাম কঙ্কনা, যদি না তোমাকে ভালোবাসতাম। তীব্র কণ্ঠে চিৎকার করে উঠল কঙ্কনা, থামো থামো বিক্রম, ভালোবাসার কথা আর মুখে এনো না। যে ভালোবাসা প্রেমাস্পদকে হাতের মুঠোয় পেয়েও ভয় ছেড়ে দেয়, যে ভালোবাসা জ্যান্ত মানুষ ছেড়ে ছবি নিয়ে দিন কাটায়, সে ভালোবাসাকে দর্পনারায়ণ চৌধুরীর মেয়ে ঘৃণাই করে। ছি 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 ছি, আজ আমার লজ্জার সীমা নেই। নারীত্বের এত বড় বিপদ নিয়ে আমি কার কাছে ছুটে এসেছি? একটা ভীরু কাপুরুষ স্ত্রীলোকেরও অধম যে তারই কাছে। আহত কণ্ঠে বিক্রম বলে উঠল, মুখ বন্ধ করো কঙ্কনা, বন্ধ করো। তুমি কি আমাকে অপমান করতে এখানে এসেছো? একখানি বাঁকা হাসি দেখা দিল কঙ্কনা রোষ্ঠ প্রান্তে। বললে, না, এসেছি আমার বিয়ের নিমন্ত্রণ জানাতে। যদি সাহস থাকে নিমন্ত্রণ রক্ষে করতে চেও। হাসি। এক ঝটকায় স্খলিত বুকের আঁচল উপরে তুলে নিয়ে কঙ্কনা আবার এক ঝলকে হাওয়ার মতোই ঘর থেকে বেরিয়ে গেল। একা ঘরে দাঁড়িয়ে বিক্রম কি যেন ভাবলে। দুই চোখ জ্বলে উঠল ধক করে। দেখতে দেখতে তার নগ্ন গায়ের পেশিগুলো পাথরের মতো শক্ত হয়ে ফুলে উঠল। হঠাৎ ঘর থেকে বেরিয়ে বিক্রম ডাকলে, দাঁড়াও কঙ্কনা। নিঃশব্দে বিক্রমকে আমি অনুসরণ করলাম। চলন পথ পার হয়ে কঙ্কনা তখন সিঁড়ির পথে পা দিয়েছে। সে ঘুরতেই বিক্রম এগিয়ে গিয়ে দাঁড়ালো তার মুখোমুখি। শান্ত গভীর গলায় বললে, একটা কথা শুনে যাও। বাপ মা আমার বিক্রমজিৎ নাম বৃথাই রাখেননি। কাল গোধূলি লগ্নে আমি তোমার নিমন্ত্রণ রক্ষা করতে যাব। দীর্ঘায়ত দুই চোখ মেলে কঙ্কনা ক্ষণকাল বিক্রমের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর কবরী থেকে একটা রক্তগোলাপ খুলে নিয়ে বিক্রমের পায়ের উপর রেখে দিয়ে দ্রুত নেমে গেল। দেউড়ির পেটা ঘড়িতে তখন 4টে বাজছে। ফুলটা হাতের মুঠোয় তুলে নিয়ে বিক্রম ডাক দিলে, রাঘব, রাঘব।
নিচের অন্ধকার চত্বর থেকে একটি ছায়ামূর্তি নিঃশব্দে উপরে উঠে এলো। বিক্রম বললে, ঘরে চলো। বিক্রমকে অনুসরণ করে ছায়ামূর্তির সঙ্গে আমিও আবার ঘরে এসে ঢুকলাম। সমাধানের আলোয় ছায়ামূর্তিটিকে এবার স্পষ্ট দেখা গেল। লম্বায় 6 ফুট, মিশমিশে কালো দেহ যেন কালো ইস্পাত দিয়ে তৈরি, মাথায় পেঁজা তুলোর মতো ধবধবে সাদা বাবড়ি চুল, গালপাট্টা কান অব্দি নেমে এসেছে, মুখে তেমনি সাদা একজোড়া পাকানো গোঁফ। সাদা কালো ছাড়া তার মুখের মধ্যে আর একটি রং ছিল, সে হচ্ছে তার লাল টকটকে চোখ দুটো। বিক্রম প্রশ্ন করলে, আমাদের পাইক দলে কজন লাঠিয়াল আছে রাঘব? হাত কচলে রাঘব বললে, এ কথা তো আজ 3 বছর শুধুনি ছোট কর্তা। দরকার হয়নি তাই। তুমি ছাড়া কজন আছে? আছে তো 30 জন, কিন্তু পাকা হাত জোনা 15-র বেশি হবে না। ব্যাস, তাহলেই হবে। আমার সঙ্গে যেতে হবে। কাল সূর্যাস্তের সময় তোমরা তৈরি থেকো। কোথায় যেতে হবে ছোট কর্তা? রূপনগরের জমিদার বাড়ি। রাঘবের লাল চোখ দুটোতে কৌতূহলের ঝিলিক দেখা গেল। বটে বটে, দর্পনারায়ণ চৌধুরীর বাড়ি কেনে? ধীর গম্ভীর গলায় বিক্রম বললে, আমার বউ আনতে। রাঘবের পুরু কালো ঠোঁটের অন্তরাল থেকে ঝকঝকে দুপাটি দাঁত বেরিয়ে পড়ল। পোষা নেকড়ের হাসির মতো তার হাসি। হাসি মুখে রাঘব বলে উঠল, 3 বছর বসে থেকে গা গতরে যেন মরচে ধরে গিয়েছিল। কত দিন রাঘব লেঠের লাঠি ভোমরার মতো ডাক ছাড়িনি। কি আনন্দ যে হচ্ছে ছোট কর্তা। দু হাত জোড় করে হেঁট হয়ে কপালে ঠেকিয়ে রাঘব চলে গেল। হাতের মুঠোয় সেই রক্ত গোলাপটি নিজের ওষ্ঠা ধরে একবার ছুঁয়ে বিক্রম অস্ফুট স্বরে বারংবার বলতে লাগলো, কঙ্কনা কঙ্কনা। আর দেখতে দেখতে সমাধানের সেই 3টি জ্বলন্ত মোমবাতির শিখা বার কয়েক দপদপ করে উঠেই নিভে গেল। অন্ধকার ঘরময় শুধু নিবন্ত শিখার সাদাটে ধোঁয়ার রেখা আঁকা বাঁকা সাপের মতো ক্রমাগত কুণ্ডলি পাকাতে লাগল। আর আবার সেই আঁকা বাঁকা সাদা ডোরা কাটা অন্ধকারের পর্দা গলে গলে যাওয়া, আর তারই ফাঁকে ফাঁকে আর এক নতুন দৃশ্য ফুটে উঠল। ঘূর্ণায়মান রঙ্গমঞ্চে যেমন করে দৃশ্যপট বদলে যায়, ঠিক সেইভাবে সেই ঘর, হাজার বাতির ঝাড়ের আলোয় ঘরের ভেতরটা দিন হয়ে আছে। পালঙ্কের উপর পাশাপাশি দুটো ভেলভেটের বালিশ, অজস্র শ্বেতপদ্ম আর রক্তগোলাপ দিয়ে সারা বিছানায় যেন ফুলের আলপনা দেওয়া। পালঙ্কের বাজুতে আর ছত্রিতে মাতিয়া বেলের মালা দুলছে। কিন্তু এই পুষ্পবাসর যাদের জন্য রচনা করা হয়েছে তারা কই? ঘরের মেঝেই আলপনা দেওয়া, তারই উপর পাতা দুখানি নকশা কাটা পশমের আসন, আর তারই সামনে দাঁড়িয়ে রয়েছে একজন শুভ্রকেশ গৌরবর্ণ বৃদ্ধ পুরোহিত। তার চোখে শান্ত প্রতীক্ষা। শুধু দরজার বাইরে সেই চলন পথে জনা কয়েক দাস দাসীর ব্যস্ত আনাগোনা। দেউড়ির নহবতখানা থেকে ভেসে আসা ইমন কল্যাণের আলাপ গোধূলির আকাশকে উদাস করে তুলছে। সবটা মিলিয়ে আকাশে বাতাসে যেন একটি রুদ্ধ নিঃশ্বাস অপেক্ষার আভাস। কার অপেক্ষা? কে আসবে আজ পাশানগরের এই রহস্যপুরীতে? কে? হঠাৎ নহবতের আলাপ ছাপিয়ে বেজে উঠল শাঁখ আর হলুধ্বনির আওয়াজ। চমকে উঠতেই দেখি দরজা দিয়ে ঢুকছে বিক্রম। তার ডান হাতের উপর বুটি দেওয়া চকচকে পাকা বাঁশের একগাছি লাঠি, আর বাঁ হাতখানা ধরে আছে কঙ্কনার ডান হাতের ছোট মুঠি। কঙ্কনার পরনে রূপালি কাজ করা কাঠগোলাপ রঙের বেনারসি, গালে আর কপালে চন্দনের ফোঁটা, পায়ে আলতা, মাথায় সাথী মৌর, নববধূ বেশ। কিন্তু এ কি মূর্তি বিক্রমের! পরনে গরদের জোড়া মালসাট দিয়ে পরা,
শুভ্র ললাট শ্বেত চন্দনের সঙ্গে কাঁচা রক্তে মাখামাখি, আর সেই রক্তেরই ধারা গড়িয়ে এসে তার সুগঠিত চওড়া বুকের উপর বেল ফুলের গোড়ে মালাকে রাঙিয়ে তুলেছে। এ কি অদ্ভুত পরবেশ বিক্রমের! তবু মনে হলো পৌরুষ যে এত সুন্দর হয় আগে তা জানা ছিল না। কঙ্কনাকে একখানা আসনে বসিয়ে নিজে আরেকটাতে বসে পড়ে বিক্রম বললে, লগ্নের আর দেরি নেই, মন্ত্র পড়ান শাস্ত্রী মশাই। বৃদ্ধ পুরোহিত নিজের আসন গ্রহণ করলেন। দরজার বাইরে আবার বেজে উঠল শঙ্খ আর হুলুধ্বনি। শুরু হয়ে গেল বিবাহের মন্ত্রোচ্চারণ। দেউড়ি নহবতে তখন ধরেছে পুরিয়া ধানেশ্রী। দেরাজের পাশে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে দেখছিলাম বিক্রম আর কঙ্কনা। সংস্কৃত কাব্যে হরগৌরীর যে মিলনের কথা পড়েছি, এ যেন তাই। বিক্রমের নির্ভীক মুখে উত্তেজনার রেশ তখনও রয়েছে, চোখ দুটি কিন্তু প্রশান্ত। আর কঙ্কনার মুখে প্রথম লজ্জা ও অনুরাগের আরক্ত আবেশ, কিন্তু উৎকণ্ঠিত চোখের দৃষ্টি তার বারবার গিয়ে পড়ছে বিক্রমের আহত কপালের উপর, যেখানে শ্বেত চন্দন আর লাল রক্তে একাকার হয়ে গেছে। ভাবছিলাম এই কি করে সম্ভব হলো? দর্পনারায়ণ চৌধুরী তো প্রাণ গেলেও শত্রুপক্ষের ছেলের হাতে মেয়ে দেবেন না। মনে পড়ে গেল গত রাত্রে বিক্রমের সেই কথা। আমি কাল গোধূলি লগ্নে তোমার নিমন্ত্রণ রক্ষা করতে যাব কঙ্কনা। তবে মনে পড়ল পোষা নেকড়ের মতো রাঘব লেঠেলের সেই হাসি। 3 বছর বসে থেকে গা গতরে যেন মরচে ধরে গিয়েছিল। কত দিন রাঘব লেঠেলের লাঠি ভোমরার মতো ডাক ছাড়িনি। ভয়ঙ্কর একটা আশঙ্কায় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। তবে কি? কিন্তু ভাবনার আর অবকাশ রইল না। নহবতের সুরের জাল হঠাৎ গেল ছিঁড়ে, আর সেই সঙ্গে শোনা গেল একটা কোলাহল। মনে হলো আওয়াজটা আসছে দেউড়ির দিক থেকেই। বিয়ের আসনে বসে চঞ্চল হয়ে উঠল বিক্রম। দরজার দিকে মুখ ফিরিয়ে কাউকে ডাকবার আগেই দরজার গোড়ায় যে এসে দাঁড়ালো, তার নাম রাঘব। তার মুখখানা দেখে প্রথমটা চিনতে পারিনি। থ্যাতলানো কালো মুখখানা কাঁচা রক্তে যেন সিঁদুর মাখানো, সাদা চুল রক্তে জড়িয়ে জট বেঁধেছে। চিনতে পারলাম শুধু 6 ফুট লম্বা কালো দেহ আর 6.5 ফুট লম্বা হাতের তেল পাকা লাঠি গাছটা দেখে। তার দিকে চেয়ে বিক্রম বলল, দেউড়িতে কিসের আওয়াজ রাঘব? কে এলো? ঝকঝকে দাঁত বের করে রাঘব আর একবার হাসল। যে আসবার সেই তো এসেছে ছোট কর্তা, দর্পনারায়ণ চৌধুরী। কে? দর্পনারায়ণ চৌধুরী গো, সঙ্গে 50টা লেঠেল। বললে যে আসবে না? বাঘের গর্ত থেকে তুমি তার বাচ্চাকে ছিনিয়ে আনলে আর সে চুপ করে বসে থাকবে? তাই তৈরি হয়েই এসছে। বিক্রমের শরীরের প্রতিটা পেশি কঠিন হয়ে ফুলে উঠল, কিন্তু কণ্ঠে এতটুকু উত্তেজনা প্রকাশ পেল না। শান্ত গলায় শুধু বললে, আমি যাচ্ছি। 2 বাহু দিয়ে রাঘব দরজা আটকে ধরল। দোহাই ছোট কর্তা, বিয়ে শেষ না করে যদি ওঠো তো বড় কর্তা দিব্যি লাগবে। তুমি নিশ্চিন্তে থাকো গো, রাঘব লেঠেলের শরীরে এখনো অনেক রক্ত আছে, তাই দিয়ে আজ নিমকের দেনা শুদ্ধে পারবো। তারপর শাস্ত্রী মশাইয়ের দিকে তাকিয়ে বললে, বাবা ঠাকুর, বাকি মন্ত্রটা একটু ঝটপট পড়িয়ে দাও, আমি ততক্ষণ দেউড়ি আগলাই। লাঠিতে ভর করে নেকড়ের মতো লাফ দিয়ে চলে গেল রাঘব। সন্ধ্যার আকাশকে বিদীর্ণ করে শোনা গেল তার ভাঙা গলার ভয়াবহ চিৎকার। ঘরের মধ্যে শাস্ত্রী মশাইয়ের মন্ত্রোচ্চারণ দ্রুত হয়ে উঠল, আর তারই প্রতিধ্বনি করে চলল বর কন্যার আবেগময় কণ্ঠস্বর। থেমে গেছে পুরিয়া ধানেশ্রীর আলাপ। শঙ্কায় স্তব্ধ হয়ে গেছে শঙ্খ আর উলুধ্বনি। ঘরের মধ্যে সম্প্রদানের মন্ত্রোচ্চারণ, আর বাইরে লাঠিয়ালদের হুঙ্কার। দেখতে দেখতে আর শুনতে শুনতে সমস্ত দেহ মন আমার রোমাঞ্চিত হয়ে উঠল। অপূর্ব এই বিবাহ অনুষ্ঠান
জীবন ও মৃত্যুর মাঝখানে এই মিলন লগ্ন। সম্প্রদান তখন শেষ হয়ে এসেছে। বাধা পড়ল। ছুটে এলো একজন পাইক। সে এসে খবর দিল দর্পনারায়ণ চৌধুরীর দল দেউড়ি পার হয়ে চত্বরে এসে পড়েছে। এক মুহূর্তের জন্য বিক্রমের দেহ পাথরের মতো স্থির হয়ে রইল। হারিয়ে গেল মুখের মন্ত্র। পরক্ষণেই আরো দ্রুত হয়ে উঠল শাস্ত্রী মশায়ের মন্ত্রপাঠ, আর সেই পবিত্র মন্ত্রোচ্চারণ ছাপিয়ে কানে আসতে লাগলো নিচেকার মত্ত কোলাহল আর রাঘবের ভাঙা গলার ভৈরব হুঙ্কার। এক নিঃশ্বাসে মন্ত্রোচ্চারণ শেষ করে শাস্ত্রী মশাই বিক্রমকে বললে, কন্যার সীমন্তে সিঁদুর দাও। বিক্রম প্রশ্ন করলে, কুশন ডিঙার আগেই? তা হোক, বৈদিক মতে অশাস্ত্রীয় হবে না। সম্প্রদান এবং গ্রহণই হলো আসল বিবাহ। সীমন্তে সিঁদুর দেওয়া তারই স্বাক্ষর। সিঁদুর ভরা রূপার কুনকেটা শাস্ত্রী মশাই বিক্রমের হাতে তুলে দিলেন। তারপর দরজার দিকে তাকিয়ে বললেন, কে আছো? শাঁখটা একবার বাজাও। কোনো সাড়া এলো না। কেউ বাজালো না শাঁখ। তার বদলে পাইকের মুখে এলো মর্মান্তিক খবর। বিপক্ষ দলের লাঠির আঘাতে রাঘবের শিরদাঁড়া গেছে ভেঙে। ভাঙা শিরদাঁড়া দিয়ে রাঘব লেঠেল তার বড় কর্তার নিমকের ঋণ শোধ করে গেছে। বজ্রগর্ভ মেঘের মতোই বিক্রম তখন স্থির। সীমন্তিনী কঙ্কনা গলায় আঁচল দিয়ে তাকে প্রণাম করে উঠতেই বিক্রম তার চোখে চোখ রেখে এক মুহূর্ত চুপ করে রইল। তারপর শুধু বললে, তুমি অপেক্ষা করো, আমি আসছি। রূপোর বুটি দেওয়া লাঠি গাছটা তুলে নিয়ে বিক্রম গিয়ে দাঁড়ালো চলন পথের সেই সিঁড়ির মুখে। তাকে অনুসরণ করলেন শাস্ত্রী মশাই। তাকে অনুসরণ করলাম আমিও। কিন্তু গেল না শুধু কঙ্কনা। পিছন ফিরে একবার দেখলাম স্পন্দনহীন মূর্তির মতোই কঙ্কনা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। সীমন্ত ভরা রাঙা সিঁদুর হাজার বাতির ঝাড়ের আলোয় লাল আগুনের আভার মতোই জ্বলছে। নিচের চত্বরে যেন দক্ষযজ্ঞ হয়ে গেছে। খাস গেলাসের বাতি আর রঙিন কাঁচের ফানুসগুলো গুঁড়িয়ে চুরমার। থামে থামে দেওয়ালে দেওয়ালে সাজানো পাতা আর ফুলের ঝালর ছিন্ন ভিন্ন। অন্ধকারে শুধু শত্রুপক্ষের হাতে 4-5টা মশাল জ্বলছে। সিঁড়ির নিচের ধাপের উপর পড়ে রাঘব শিরদাঁড়া ভাঙা কেউটের মতোই কাতরাচ্ছিল। পিছন থেকে চুপিসারে এসে কোড়ে চোট করে দিলে, নইলে কুটুমের খাতিরের বহরটা আজ একবার দেখিয়ে দিতুম চৌধুরী মশাই। তোমার 50 জনের 30 জন তো মাটি নিয়েছে, বাকি 20 জনের একজনকেও এই পাশানগর থেকে ফিরতে হতো না। চোপড়াও, দর্পনারায়ণ চৌধুরীর মুখের উপর বেয়াদবি। বলতে বলতে 2 হাত পিছনে রেখে আহত রাঘবের মুখের সামনে এগিয়ে এলেন খর্বকায় অত্যন্ত বলিষ্ঠ চেহারার এক প্রৌঢ় ব্যক্তি, দর্পনারায়ণ চৌধুরী। মশালের আলোয় ভালো করে তাকিয়ে দেখলাম কাঁচা পাকা বাবড়ি চুল সমেত তার মাথাটাকে দেহের অনুপাতে প্রকাণ্ড দেখায়। মুখের রেখায় রেখায় উদ্ধত দাম্ভিকতার ছাপ। ধূর্ত চোখ দুটো মশালের আলোয় রাত্রে শেয়ালের মতোই জ্বলছে। রাগে মুখ কুটিল করে দর্পনারায়ণ রাঘবকে আবার বললেন, বিষ নেই কুলোপানা চক্র, কুত্তার বাচ্চা। সাবাস সাবাস, তুমি বাপের মতোই কথা বলেছ বটে চৌধুরী মশাই। অপমানে জ্বলে উঠে দর্পনারায়ণ হাঁকলেন, কে আছিস? আরামজাদাকে 20 পয়সার লাগা। তার দুপাশ থেকে 2 জন পাইক এগিয়ে এলো নাগড়া হাতে, কিন্তু মারা হলো না। সিঁড়ির ওপর থেকে মেঘের মতো গম্ভীর আওয়াজ এলো, খবরদার। দর্পনারায়ণ মুখ তুলে তাকালেন। তেমনি শান্ত গলায় বিক্রম প্রশ্ন করলে, কি চান আপনি?
মোটা কর্কশ গলায় দর্পনারায়ণ জবাব দিলেন, আমার মেয়ে কঙ্কনাকে। স্থির হয়ে দাঁড়িয়ে বিক্রম বললে, কঙ্কনা এখন আমার স্ত্রী, ওইখান থেকেই তাকে আশীর্বাদ করে যান। দর্পনারায়ণের মুখখানা রাগে বিভৎস হয়ে উঠল। চিৎকার করে তিনি বললেন, এ বিবাহ আমি মানি না, এ বিবাহ অসিদ্ধ। বিক্রমের পেছন থেকে এগিয়ে এলেন বৃদ্ধ শাস্ত্রী মশাই। উত্তেজিত কণ্ঠে বললেন, কে বলে এ বিবাহ অসিদ্ধ? বিবাহ দিয়েছি আমি। চমকে উঠলেন দর্পনারায়ণ। কে? তুমি? রামনাথ শাস্ত্রী, আমারই কুল পুরোহিত? কার হুকুমে আমার মেয়ের বিবাহ দিয়েছ? সত্য আর ন্যায়ের হুকুমে। একটা বিশ্রী শব্দ করে হেসে উঠলেন দর্পনারায়ণ। বটে বটে, বেশ, বিবাহ যখন হয়েই গেছে, মেয়েকে আমার পাঠিয়ে দাও। সিঁদুর মুছে ফেলে থান পরিয়ে তাকে ঘরে নিয়ে যাই। দুই কানে হাত চেপে শাস্ত্রী মশাই বলে উঠলেন, তুমি কি মূর্তিমান পিশাচ দর্পনারায়ণ? বাপ হয়ে তুমি। চুপ করো শাস্ত্রী। বিয়ের সভা থেকে আমার মেয়েকে যে ডাকাতের মতো জোর করে কেড়ে এনেছে, তার হাতে মেয়ে দেওয়ার চেয়ে মেয়েকে বিধবা সাজিয়ে ঘরে রেখে দেওয়াই ভালো। স্থিরভাবে বিক্রম বললে, জোর করেছি আপনার ওপরে, আপনার মেয়ের ওপরে নয়। কঙ্কনা স্বেচ্ছায় আমার সঙ্গে এসেছে, আপনি তাকে আটকাতে পারেননি, সে আপনারই অক্ষমতা। আমি আর একবার জানতে চাই বিক্রম, কঙ্কনাকে তুমি ফিরিয়ে দেবে কি না? সিঁড়ির ওপর থেকে শান্ত দৃঢ় গলায় জবাব এলো, না। দর্পনারায়ণের কণ্ঠ আর এক পর্দা চড়ল। আমি তোমায় শেষবার বলছি বিক্রম। আমিও শেষ জবাব দিয়েছি। যদি জোর করে নিয়ে যাই, পারবে ঠেকাতে? সেটা প্রমাণ হয়ে যাক। বেশ, পারো তো ঠেকাও। দর্পনারায়ণের ইঙ্গিতে চোখের নিমেষে 4-5 জন লাঠিয়াল আহত রাঘবকে টপকে সিঁড়ি দিয়ে উঠে গেল। বিক্রমের স্থির দেহটা একবার নড়ে উঠল মাত্র। সঙ্গে সঙ্গে দেখা গেল প্রথম লোকটা বাপ বলে একটা বস্তার মতো সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ছে। তারপর আর একজন, তারপর আরো একজন। দর্পনারায়ণের ইঙ্গিতে নিচ থেকে ছুটে গেল আরো 4-5 জন, তারপর আরো 5-7 জন। সিঁড়ির মুখ আগলে দাঁড়িয়ে আছে একা বিক্রম। রূপোর গুল বসানো হাতের লাঠিখানা আর স্পষ্ট দেখা যাচ্ছে না। চক্রাকারে অবিরাম ঘুরছে তো ঘুরছেই, ঘুরছে তো ঘুরছেই। লাঠি যে ভ্রমরের মতো ডাক ছাড়ে, জীবনে এই প্রথম শুনলাম। আর সেই বিদ্যুৎ গতি লাঠির সামনে শত্রুপক্ষের লাঠিয়ালরা গুলি খাওয়ার নেকড়ের মতো একের পর এক পড়তে লাগলো। কিন্তু এ কি পুষ্পবাসর না শ্মশান বাসর? কোথায় গেল নহবতের আলাপ, শঙ্খ আর হুলুধ্বনি? চতুর্দিকে ছিন্ন ফুল আর পাতার মাঝে পড়ে আছে রাশি রাশি রক্তাক্ত দেহ। চোট খাওয়া লাঠিয়ালদের মৃত্যু যন্ত্রণার আওয়াজে বাসর রাত্রি যেন শিউড়ে উঠছে। কে কবে দেখেছে এমন অদ্ভুত বিবাহ বাসর? সিঁড়ির মুখ আগলে দাঁড়িয়ে রয়েছে বিক্রম। গলায় গড়ে ফুলের মালা, কপাল রক্তে আর চন্দনে মাখামাখি। হাতের লাঠি ঘুরছে অবিরাম বিদ্যুৎ গতিতে। এই কি বর! শিরদাঁড়া ভাঙা রাঘব সিঁড়ির নিচ থেকে চিৎকার করে উঠল, সার্থক, সার্থক! তোমায় তোমায় লাঠি ধরা শিখিয়েছিলুম ছোট কর্তা। দু চোখ আমার জুড়িয়ে গেল। বলি চৌধুরী মশাই, বাপের বেটা হও তো পাশানগরের লাঠির নমুনাটা শুধু দেখে নয়, নিজে একবার চেখে যাও। পলক পড়ছে না দর্পনারায়ণের চোখে। দুই হাত পিছনে রেখে স্থির হয়ে তাকিয়ে আছেন সিঁড়ির মাথায়। সিঁড়ির মাথায় অটল হয়ে দাঁড়িয়ে আছে বিক্রম। হাতের লাঠি দেখা যায় না, শুধু একটানা ধ্বনি চলছে। ভারী কর্কশ গলায় চেঁচিয়ে উঠলেন দর্পনারায়ণ, সাবাস! ইন্দ্রজিৎ রাওয়ের ছেলে না হলে আজ তোমায় চতুর্দোলায় চড়িয়ে নিয়ে যেতাম বিক্রম। কিন্তু দর্পনারায়ণ চৌধুরী শত্রুকে ক্ষমা করে না। দর্পনারায়ণের ইঙ্গিতে সিঁড়ি দিয়ে উঠে গেল শেষ 7 জন লাঠিয়াল। চকিতে ঘরের দিকে একবার মুখ ফিরিয়ে শুধু বিক্রম বলল, আর একটু অপেক্ষা করো কঙ্কনা, আমি আসছি কঙ্কনা।
পরক্ষণেই শেষ 7 জন পহেলা লাঠিয়াল হায় বাপ বলে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গেল। দরজার গোড়ায় এসে দাঁড়িয়েছে কঙ্কনা। রাঙা বেনারসির ঘোমটা খসে পড়েছে, সিঁথি ভরা সিঁদুর জ্বলছে লাল আগুনের আভার মতো। সেইখান থেকেই সে বলল, আমি অপেক্ষা করব, সারা জীবন ধরে অপেক্ষা করব, কিন্তু শত্রুপক্ষের একজনও বেঁচে থাকতে তোমার ফিরে আসা চলবে না। না না। সহসা চিৎকার করে উঠেই থেমে গেল কঙ্কনা। এক মুহূর্তের জন্য উন্মনা হয়ে পড়েছিল বিক্রম, আর তারই সুযোগে শত্রুপক্ষের পহেলা চোট পড়ল তার ডান কাঁধে। টাল খেতে খেতে নিজেকে সামলালো বিক্রম। সিঁড়ির নিচ থেকে দর্পনারায়ণের কর্কশ গলা শোনা গেল, 500 মোহর বকশিস দেবো বিক্রম রাওকে যে ঘায়েল করতে পারবে। শত্রুপক্ষের শেষ 2 জন লাঠিয়াল বাঘের মতো লাফিয়ে পড়ল বিক্রমের উপর। রাঘবের ভাঙা গলায় শেষ চিৎকার শোনা গেল, তারা তারা আমার ভাঙা কোটটা একটিবার সিধে করে দে বেটি, একটিবার ছোট কর্তার পাশে গিয়ে দাঁড়াই। মুখের কথা শেষ হলো না রাঘবের। এক ঝলক রক্ত তুলে সিঁড়ির শেষ ধাপ থেকে গড়িয়ে পড়ল চত্বরের উপর। ডান হাতটা অবশ হয়ে গেল বিক্রমের। লাঠি চালাচ্ছে শুধু বাঁ হাতে, চোট করা নয়, শুধু সামাল। নিচ থেকে দর্পনারায়ণ কর্কশ গলায় আবার হেঁকে উঠলেন, 1000 মোহর বকশিস দেব বিক্রম রাওকে যে ঘায়েল করতে পারবে। 6খানা লাঠি একসঙ্গে উঁচু হয়ে উঠল বিক্রমের মাথার উপর। সঙ্গে সঙ্গে তাড়া করে এগিয়ে এলো শত্রুপক্ষের 6 জন। চকিতে পিছু হটে গেল বিক্রম। এক পা করে বিক্রম এবার পিছু হটছে। সর্বাঙ্গ দিয়ে ঘাম ঝরছে দরদর করে। পিঠ, বুক আর হাতের পেশিগুলো ফুলে উঠছে শক্ত হয়ে। তবু তার বাঁ হাতের একটা লাঠি শত্রুপক্ষের 6খানা লাঠিকে একসঙ্গে জবাব দিয়ে চলেছে। নিচ থেকে সিঁড়ির মাথায় উঠে এলেন দর্পনারায়ণ। হাত 2খানা তেমনি পিছন দিকে রাখা। কঠিন মুখের রেখায় রেখায় কুটিল নির্দয়তা ছড়ে পড়ছে। ঘরের দরজার কালে দাঁড়িয়েছিল কঙ্কনা। বাপ মেয়েতে দেখা হলো এক মুহূর্তের জন্য। পর মুহূর্তেই মুখ ঘুরিয়ে নিল কঙ্কনা। আহত বাঘের মতোই গর্জে উঠলেন দর্পনারায়ণ, আরো 1000 মোহর বকশিস যে আমার মেয়েকে ধরে আনতে পারবে। দরজার গোড়া থেকে কঙ্কনার কণ্ঠস্বর শোনা গেল, আমার গায়ের সমস্ত গয়না খুলে দেব যে আমার বাবাকে এ বাড়ির দেউড়ি থেকে বের করে দিতে পারবে। প্রলয়ের হাওয়া যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। থেমে রইল 6 জন লাঠিয়ালের হাতের 6খানা লাঠি। হা হা করে হেসে উঠে দর্পনারায়ণ বললেন, সাবাস বেটি, কিন্তু ও গয়না যে আমারই দেওয়া। সিংহবাহিনীর মূর্তির মতো ঘাড় বেঁকিয়ে কঙ্কনা জবাব দিল, পাশানগরের বউ কখনো শত্রুপক্ষের গয়না গায়ে ছোঁয়ায় না। তোমার দেওয়া গয়না আমি তোমার বাড়িতেই ফেলে রেখে এসেছি বাবা। এ সমস্ত গয়না আমার শাশুড়ির। এক রহমার জন্য থিতিয়ে গেলেন দর্পনারায়ণ। জ্বলন্ত চোখ দুটো তার হঠাৎ যেন কুয়াশার মতো ঝাপসা হয়ে উঠল। কোন আঘাতে পাথরের বুকে একটু চিড় খেয়ে গেল কে জানে। মাঝ দরিয়ায় যে লোক সর্বশান্ত হয়েছে তারই মতো ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইলেন কঙ্কনার মুখের দিকে। তারপর ভাঙা ভাঙা ধরা ধরা গলায় বলতে লাগলেন, আজ শত্রু হলেও আমি তোর বাপ কঙ্কনা। তুই আমার একমাত্র মা মরা সন্তান। তোকে হারালে আমার অবস্থা কি হবে তুই তা কেমন করে বুঝবি বল? তুই তো জানিস না, লোহার বাসর ঘরে লক্ষিন্দরকে সাপে কাটার পর চাঁদ সদাগরের অবস্থা কি হয়েছিল। তুই তো জানিস না, রামকে বনবাসে পাঠিয়ে রাজা দশরথ কেন কেঁদে কেঁদে অন্ধ হয়ে গিয়েছিলেন। কঙ্কনার 2 চোখ জলে ভেসে গেল। দর্পনারায়ণ তখনও বলছেন, আমিও তোর বাপ কঙ্কনা। দুনিয়ার সকলের শত্রু হতে পারি, কিন্তু তোর নয়। তোকে শেষবার বলছি, চলে আয়। অশ্রু জড়িত শান্ত গলায় কঙ্কনা বললে, আমার স্বামীকে যদি জামাইয়ের সম্মান দিয়ে
চতুর্দোলায় বসিয়ে নিজের সঙ্গে করে নিয়ে যেতে পারো তবেই আমাকে যেতে বলো বাবা। চমকে উঠলেন দর্পনারায়ণ, যেন সাপ দেখছেন। হ্যাঁ, জামাইয়ের সম্মান কাকে? ইন্দ্রজিৎ রাওয়ের ছেলেকে? না না, সে আমি পারবো না, সে আমি পারবো না কঙ্কনা, সে আমি পারবো না। দর্পনারায়ণ চৌধুরী মেয়েকে বরং বলি দিতে পারবে, কিন্তু ইজ্জত দিতে পারবে না। লাল চেলির আঁচল দিয়ে কঙ্কনা দুই চোখের অশ্রু মুছে ফেললে, স্পষ্ট সতেজ গলায় বললে, তবে তুমিও জেনে রাখো বাবা, আমিও তোমারই মেয়ে। বাপের স্নেহের দামেও শ্বশুর কুলের ইজ্জত আমি বেচতে পারবো না। তুমি ফিরে যাও। দেখতে দেখতে মমতাহীন নিষ্ঠুর চাপা রোষে দর্পনারায়ণের রেখাঙ্কিত মুখখানা এমন কুটিল বিভৎস হয়ে উঠল যে তা বর্ণনার অতীত। মানুষের মুখ যে কয়েক মুহূর্তের মধ্যে একটা বন্য জানোয়ারের মুখে রূপান্তরিত হয়ে যেতে পারে তা না দেখলে বিশ্বাস করা কঠিন। অস্বাভাবিক শান্ত গলায় অজগরের হিসিস শব্দের মতো কঙ্কনাকে লক্ষ্য করে তিনি বললেন, বেশ, ফিরেই যাচ্ছি, কিন্তু এই ধারণা নিয়ে যাচ্ছি যে বিয়ের সভা থেকে যে মেয়ে গুপ্ত প্রণয়ের সঙ্গে পালিয়ে যায় সে মেয়ে অসতী, কুলোটা। চুপ রও! বিক্রমের গলায় যেন বাজ ডেকে উঠল। চকিতের মধ্যে লাঠির উপর ভর দেওয়া ঝুঁকে পড়া অবসন্ন দেহটা তার ছিলা ছেঁড়া ধনুকের মতো শীথে হয়ে গেল। দুই চোখে বিদ্যুতের আগুন নিয়ে বিক্রম বললে, সম্পর্কে যদি গুরুজন না হতেন তাহলে আপনার ওই জিভ টেনে ছেড়ে আমি কুকুরকে দিয়ে খাওয়াতাম। হাহা করে হেসে উঠলেন দর্পনারায়ণ। প্রেতের মতো সেই অট্টহাসি বারান্দার খিলানে খিলানে ধাক্কা খেয়ে এক ভয়াবহ হাহাকার জাগিয়ে তুলল। তারপর সেই হাসি থামিয়ে তিনি হিসের স্বরে বললেন, দর্পনারায়ণ চৌধুরী কখনো অপমানের দেনা বাকি রাখে না। আমার জিভ স্পর্শ করার আগে তোমার জিভ চিরদিনের মতো অসাড় করে দিয়ে যাব। তারপর চোখের পলক ফেলতে যতটুকু সময় লাগে তারই মধ্যে দুম করে একটা আওয়াজ, এক ঝলক আগুন আর একরাশ ধোঁয়া। কঙ্কনার আর্তচিৎকার আর দর্পনারায়ণের হাহা অট্টহাসি। পলকে কি যে ঘটে গেল বুঝতে পারিনি। সম্বিত ফিরে পেয়ে দেখি দর্পনারায়ণের হাতে একটা দুনলা বন্দুক, আর শ্বেতপাথরের মেঝে রাশি রাশি জবা ফুলের মতো চাপ চাপ রক্তের উপর শুয়ে আছে না না, কঙ্কনা নয়, শত্রুপক্ষের ছেলে বিক্রমজিৎ। পাশানগরের এই অদ্ভুত মরণ বাসরের বর বিক্রমজিৎ। চিৎকার করে উঠলেন রমানাথ শাস্ত্রী, তোমার মতো পিশাচ নরকেও নেই দর্পনারায়ণ, নিজের হাতে জামাই হত্যা করলে। বিকৃত হেসে দর্পনারায়ণ বললেন, ভয় পেও না শাস্ত্রী, ভয় পেও না। আমার বন্ধুকে তোমার জন্যেও একটা গুলি ভরা আছে। এতক্ষণে বুঝতে পারলাম দর্পনারায়ণ চৌধুরী বরাবর দুই হাত পিছনে রেখে কেন দাঁড়িয়েছিলেন। দুই হাতে ধরা ছিল বন্দুক। বাঁ হাতে বুকের ক্ষতটা চেপে ধরে বিক্রম ডাকলে, কঙ্কনা। পাষাণ প্রতিমা নড়ে উঠল। কঙ্কনা গিয়ে স্বামীর মাথাটা কোলে তুলে নিল। একটা সূক্ষ্ম জালে বিক্রমের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। প্রাণপণে চোখ মেলে তবু সে তাকালো কঙ্কনার মুখের দিকে। মৃত্যু বাসরে বরবধূর এক অপূর্ব শুভ দৃষ্টি। কয়েকটি মুহূর্ত তবু মনে হলো যেন অনন্তকাল। পৃথিবীর বাতাস ফুরিয়ে আসছে বিক্রমের কাছে।
তবু দম নিয়ে বললে, কঙ্কনা, আমাদের বাসর ফুলে ফুলে এমনই সাজানো থাক, আমরা দুজনে ফিরে আসব। প্রতি বছর ফাল্গুনের এই তিথিতে আবার আমরা দুজনে এসে মিলব। স্বামীর মুখের উপর ঝুঁকে পড়ল কঙ্কনা। কঙ্কনার বিন্দু বিন্দু চোখের জলে বিক্রমের কপালের শ্বেত চন্দন আর রক্তের ধারা ধুয়ে যাচ্ছে। বিক্রমের পৃথিবীতে আর বুঝি বাতাস নেই। কঙ্কনার চোখের দুই পাতা ভারী হয়ে আসছে। স্বামীর মুখের উপর মুখ রেখে কঙ্কনা তবু বলে চলেছে, শুনছ? শুধু একটিবার শুনে যাও। আমাদের এই বাসর চিরকালই এমনই সাজানো থাকবে। প্রতি বছর এই রাতে, এই তিথিতে আবার আমরা দুজনে ফিরে আসব। যাওয়ার আগে আমায় কথা দিয়ে যাও। বলো, আবার ফিরে আসবে। কথা দাও, বলো। প্রাণপণে চোখের পাতা দুটো ঈষৎ খুলে অতি কষ্টে দম নিয়ে বিক্রম শুধু বললে, আসব, আবার আবার আসব, আসব। তারপরে মাথাটা হেলে পড়ল। হঠাৎ কোথা থেকে হুহু করে ভেসে এলো ঝোড়ো হাওয়ার বুক ফাটা বিলাপ। সেই দেখি মেঘে মেঘে অন্ধ আকাশে তলিয়ে গেছে অষ্টমীর চাঁদ। ঝোড়ো হাওয়ায় সেই হাহাকারের সঙ্গে যেন 100 শাঁখ আর হুলুধ্বনি এই মরণ বাসর ঘিরে অলৌকিক শব্দে বাজতে লাগলো। সে শব্দে গায়ে কাঁটা দেয়। দর্পনারায়ণ চিৎকার করে ডাকলেন, চলে আয় কঙ্কনা, চলে আয়। ধীরে ধীরে কঙ্কনা মাথা তুলল। আকাশে তখন বিদ্যুতের খেলা শুরু হয়েছে। সেই আলোতে লাল চেলি পরা কঙ্কনাকে দেখে মনে হলো যেন রক্তাম্বরা মহাকালী শিব কোলে শ্মশানে বসে আছে। দর্পনারায়ণ আবার ডাকলেন, চলে আয় কঙ্কনা, ঝড় উঠেছে। মাথা তুলে কঙ্কনা বললে, একটু দাঁড়াও, প্রণাম করে আসি। প্রণাম? কাকে? আমার শ্বশুর ঘরকে। স্বামীর মাথা কোল থেকে নামিয়ে কঙ্কনা ঘরের দিকে এগোলো। দর্পনারায়ণ পিছু ডাকলেন, কোথা যাস কঙ্কনা, কোথা যাস? কোনো জবাব এলো না। কঙ্কনা এগিয়ে চলেছে। দর্পনারায়ণ আবার চিৎকার করে উঠলেন, ওদিকে নয় কঙ্কনা, এগিয়ে আয়। হুহু ঝড়ে সে ডাক ভেসে গেল। হাওয়ায় দুলে উঠল হাজার বাতির ঝাড়। পুষ্প শোভিত পালঙ্কে একবার মাথা ঠেকিয়ে কঙ্কনা আবার চলতে শুরু করেছে। এক পা এগিয়ে দর্পনারায়ণ পাগলের মতো ডাকলেন, কঙ্কনা চলে আয়। আকাশের বাজ অট্ট হেসে উঠল। কঙ্কনা বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে। ভাঙা গলায় দর্পনারায়ণ প্রাণপণে ডাকলেন, ফিরে আয় কঙ্কনা, ফিরে আয়। ঠিক সেই মুহূর্তে লকলকে বিদ্যুতের তলোয়ার সারা আকাশটা চিরে দিল। তারই এক ঝলক তীব্র আলোয় দেখলাম দূরে লাল চেলি পরা একটি মূর্তি
বারান্দার নিচু রেলিং টপকে অতল অন্ধকারে কোথায় অদৃশ্য হয়ে গেল কে জানে। কিন্তু বারান্দার নিচেই যে খরস্রোতা ভয়ঙ্করী মেঘনা। মনে হলো আমার দেহের সমস্ত রক্ত উঠে যাচ্ছে মাথার দিকে। দোনলা বন্দুক হাতে দর্পনারায়ণ তখনও নিশ্চল ভাবে দাঁড়িয়ে। পায়ের কাছে বিক্রমজিতের রক্তাক্ত মৃতদেহ। জামার পকেট থেকে রিভলভারটা কখন আমার হাতে চলে এসেছে আমি জানি না। বিদ্যুৎ বেগে রিভলভারের মুখ ঘুরে গেল দর্পনারায়ণের দিকে। একটা আওয়াজ, এক রাশ ধোঁয়া, আর সেই ধোঁয়ায় রহস্য জাল গুলে গুলে মিলিয়ে গেল। বাইরে তখনও ঝড়। ঘরে মোমের শিখা কাঁপছে। দেখলাম প্রেতপুরী পাশানগরের ঘরে রিভলভার হাতে আমি একা দাঁড়িয়ে। ঘামে আমার সর্বাঙ্গ ভিজে যাচ্ছে। মাথার ভিতরে সে কি উত্তাপ। সামনের ফাটা আড়শিখানা টুকরো টুকরো হয়ে মেঝে ছড়িয়ে পড়ছে। সে কি আমারই রিভলভারের গুলিতে? কিন্তু কিন্তু কই সেই দর্পনারায়ণ চৌধুরী আর বিক্রমজিতের মৃতদেহ? সেই রাঘব সর্দার আর লাঠিয়াল পাইকের দল? সেই রামনাথ শাস্ত্রী আর বরণ বাসরের বধূ কঙ্কনা? অদূরে বহু পুরনো পালঙ্কে অতি জীর্ণ গালিচার উপর শুধু সোমনাথ অঘরে ঘুমোচ্ছে, আর কেউ নেই। তবে কি এতক্ষণ যা দেখেছি সবই স্বপ্ন, না আমার কল্পনাপ্রবল মনের সিনেমা? সবটাই কি তবে অলৌকিক? কিন্তু অশরীরী আত্মা যদি পৃথিবীতে নাই আসে, তাহলে আমার সামনে দেওয়ালের গায়ে বাঁকা করে ঝোলানো ওই যে ধুলিমলিন ছবি, ওর ঠোঁট দুটো এখনো এমন স্ফুরিত হয়ে উঠছে কেন? কেন কাঁপছে ওই জলে ভরো ভরো চোখের পাতার দীর্ঘ পল্লবগুলি? এই গহন ঝড়ের রাত্রে কোথায় পাবো এই রহস্যের কিনারা? আর ভাবতে পারলাম না। ক্লান্তিতে আর রাত্রি জাগরণে শরীরটা ভেঙে পড়তে চাইছিল। হাতের ঘড়িতে দেখলাম রাত ভোর হতে এখনো প্রায় ঘন্টা দুয়েক বাকি। সোমনাথকে জাগিয়ে দিয়ে আমি বিছানা নিলাম। ঘুম ঠিক নয়। সুগভীর অবসাদে আমার জাগ্রত চেতনা যেন অসাড় হয়ে গিয়েছিল। সেটা ঘুমও নয়, তন্দ্রাও নয়। হঠাৎ হঠাৎ প্রবল ধাক্কায় আমার চেতনার সাড় ফিরে এলো। সঙ্গে সঙ্গে চাপা গলার ডাক, শঙ্কর, শঙ্কর, শুনছিস? বিছানার উপর উঠে বসলাম। সোমনাথ ডাকছে। ওই শোন, কে যেন কাঁদছে। শব্দটা যেন বাইরের ঝুল বারান্দা থেকে আসছে, যে বারান্দা ঝুঁকে পড়েছে রাক্ষসী মেঘনার বুকের উপর। কান পেতে শুনতে লাগলাম, কে যেন কাঁদছে। কিন্তু এ তো কান্না নয়, এই যে পরম আশার কথা, এই যে চরম সুখের কথা। সজল আবেগে কে যেন বলছে, আমাদের এই বাসর চিরকাল এমনই সাজানো থাকবে, এমনই ফুলে ফুলে সাজানো, এমনই ধূপ দ্বীপ জ্বালানো। প্রতি বছর এই রাতে, এই তিথিতে আবার দুজনে ফিরে আসব। আমার একখান হাত চেপে ধরে সোমনাথ চাপা গলায় বললে, এই কথা কে বলছে শঙ্কর? কাকে বলছে? কান পেতে শুনলাম। চিনেছি, চিনেছি, আমি চিনেছি। এ স্বর কঙ্কনার, বেহাগের মতো মৃদু মিঠে অথচ সচল এই কণ্ঠস্বর কঙ্কনার। কিন্তু কিন্তু কোথায় কঙ্কনা? কোথায়? আশেপাশের ঘরের বারান্দায় তার চিহ্ন তো কোথাও নেই। সেই রাত আবার ফিরে এসেছে, তেমনি সাজানো রয়েছে আমাদের ফুলের বাসর। কোথায় তুমি? শূন্য বাসরে আমি জেগে আছি।
কঙ্কনার অশরীরী আত্মা তখনও বলে চলেছে, এসো, ফিরে এসো, আর যে অপেক্ষা করতে পারি না। এসো, এসো, ফিরে এসো। আওয়াজটা এবার আরো কাছে, আমাদের আশেপাশে। অনন্তকালের তৃষ্ণা নিয়ে কঙ্কনা ডাকছে বিক্রমজিৎকে। কতকাল ধরে ডাকছে কে জানে, আরো কতকাল ধরে ডাকতে হবে তাই বা কে জানে। কিন্তু আজকের এই এলোমেলো ঝড়ে হাওয়ায় ঘরের ভিতর থেকে কোথা থেকে ভেসে এলো এত ফুলের সৌরভ, ধূপ দ্বীপের এত সুগন্ধ। মালা গেঁথে প্রদীপ জ্বালিয়ে কোন বিরহিণী বুঝি প্রিয়তমের প্রতীক্ষায় অনন্ত রাত্রি যাপন করছে। সে কি শুধু পাশানগরের বধূ কঙ্কনা? না না না, প্রত্যেক মানুষের মনের অবচেতনায় অতৃপ্ত প্রেমের যে অনন্ত তৃষ্ণা লুকিয়ে থাকে তারই কাল্পনিক রূপ। সহসা গায়ে কাঁটা দিয়ে উঠল। ও আবার কি কাঁদে? ভাঙা ভাঙা মোটা কর্কশ গলার বিভৎস আক্ষেপ। মনে হলো শব্দটা যেন ঘরের ওপাশের বারান্দা পার হয়ে নিচের উঠোন থেকে আসছে। ছুটে বেরিয়ে গিয়ে দাঁড়ালাম সিঁড়ির মুখে। আবছা অন্ধকারে স্পষ্ট দেখতে পেলাম নিচের সেই আগাছা ঘেরা ভগ্ন স্তূপের মাঝখানে লৌল চর্ম পলিত কেশ খর্বকায় এক ছায়ামূর্তি তার হাত দুটো পেছন দিয়ে রেখে রেতের মতো ঘুরে বেড়াচ্ছে আর ভাঙা ভাঙা কর্কশ গলায় চিৎকার করে উঠছে, কঙ্কনা, কঙ্কনা, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয় মা, ফিরে আয়, ফিরে আয় কঙ্কনা, ফিরে আয়। ভগ্নস্তূপের মাঝে ঘুরতে ঘুরতে হঠাৎ সেই ছায়ামূর্তি এসে দাঁড়ালো নিচের সিঁড়ির গোড়ায়। তারপর ঊর্ধ্বমুখে চেয়ে ভাঙা মোটা গলায় সেই বুক ফাটা কান্না প্রেতপুরী পাশানগরের রন্ধ্রে ধাক্কা খেয়ে আমাদের চারপাশে যেন 100টা ঝাঁঝর করতালের মতো বাজতে লাগলো। দুই হাতে কান চেপে ধরে আমি প্রাণপণে চিৎকার করে উঠলাম, চুপ করো দর্পনারায়ণ চৌধুরী, চুপ করো। সোমনাথ আমার একখানা হাত সজোরে চেপে ধরে আছে। তার হাত কাঁপছে। সঘন নিঃশ্বাসে কাঁপা কাঁপা গলায় সে বলল, কি হলো তোর শঙ্কর? কাকে কি বলছিস? এসব কি? জবাব দেবার অবস্থা আমার ছিল না। আমার হাতখানা ধরে সজোরে ঝাঁকনি দিয়ে পাগলের মতো সোমনাথ বললে, সত্যি করে বল শঙ্কর, আমরা কোথায় এসেছি? শুধু বললাম, অভিশপ্ত পাশানগরে। স্তব্ধ হয়ে দুজনে সেখানে কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না। কান্না তখন থেমে গেছে, মিলিয়ে গেছে দর্পনারায়ণের প্রেত ছায়া। আকাশের দিকে তাকিয়ে দেখি পূর্ব দিগন্ত ফর্সা হয়ে আসছে। ঝড় এসেছে শান্ত হয়ে। সোমনাথের হাতখানা ধরে বললাম, চলে এসো সোমনাথ, এখানে আর এক মুহূর্ত নয়। সেদিন সোমনাথ আর আমি কোন ঘোরের মধ্যে সেখান থেকে পালিয়ে এসেছিলাম আজ এতদিন বাদে তার মনে নেই। শুধু আমাদের মনে আছে ভগ্ন হৃদয় এক প্রেমিকার করুণ কান্নার ধ্বনি, যে আজও কাঁদে তার প্রেমাস্পদের জন্যে। হয়তো শুনলেন প্রণব রায় রচিত পাশানগর। গল্পের সূত্রধার আমি দেবাঞ্জন। গল্প পাঠ ও শঙ্করের চরিত্রে তমাল, গফুর মাঝির চরিত্রে রাকিব,
সোমনাথের চরিত্রে রাজ, বিক্রমজিতের চরিত্রে পার্থ, কঙ্কনার চরিত্রে বর্ণিশা, রাঘব সর্দারের কণ্ঠে RNM অভিষেক, দর্পনারায়ণের কণ্ঠে ইন্দ্রনীল ভাদুরী, শাস্ত্রী মশাইয়ের চরিত্রে অঞ্জন, পর্ব পরিচালনা ও বিশেষ সহযোগিতায় পার্থ, আবহ ও ধ্বনি পরিকল্পনা অ্যাস্টেরিক্স, প্রচ্ছদ দ্য র পিক্সেল। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমাদের এগিয়ে চলতে সাহায্য করুন শুধুমাত্র একটি সাবস্ক্রাইবের মাধ্যমে। আমরা খুব তাড়াতাড়ি ফিরব আরও একটি নতুন গল্প নিয়ে, ঠিক রাত 10টায়, শুধুমাত্র কাহিনী মহল অরিজিনালসে। তাই শুনতে থাকুন কাহিনী মহল অরিজিনালস। স্টে টিউনড অ্যান্ড ফিল অডিও স্টোরিজ। থ্যাংক ইউ।